স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। আশুলিয়ার শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় আজ স্বাভাবিক কার্যক্রম চলছে, তবে এখনও বন্ধ রয়েছে 19টি পোশাক কারখানা। এদের মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 18টি, আর একটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। মঙ্গলবার সকাল 8টা থেকে কাজে যোগ দেয় শ্রমিকরা। শিল্পাঞ্চলের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া অব্যাহত আছে সেনা টহল। বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অশান্ত ছিল আশুলিয়ার শিল্পাঞ্চল। অন্যান্য দিনের চেয়ে আজ শিল্প কারখানার কর্মপরিবেশ স্বাভাবিক বলে জানিয়েছে শিল্প পুলিশ। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর থানার ট্যাংরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 1-এর সদস্যরা। র্যাব জানায়, গত 6 আগস্ট দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে কাশিমপুর কারাগার থেকে অন্যান্য কারাবন্দীদের সাথে কামাল হোসেন পালিয়ে যায়। এ ঘটনার পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফুর রহমান একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব 1 বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংরা বাজারে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর কামালকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে নওগাঁর বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, তবে সব নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। শতাধিক হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে ধানের পাশাপাশি মরিচ, পটল ও বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানিয়েছেন, গত কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে নদ নদীর পানি কিছুটা বেড়েছে, তবে নতুন করে বন্যার কোনো শঙ্কা নেই। বন্যার পানিতে নষ্ট হয়েছে ফেনীর কৃষকদের কষ্টের ফলানো ফসল। এর উপর জমিতে জমেছে পলি মিশ্রিত বালুর স্তূপ। কৃষকরা বলছেন, বালুর স্তূপ দ্রুত না সরালে জমিতে চাষাবাদ করা সম্ভব নয়। সম্পূর্ণ জমি ফসল নষ্ট হয়ে গেছে। এখন বালু আর মাটি ছাড়া কিছু নেই এখানে। মানে ফসল বলতে আমি না, সব দরিদ্র সব এরকম ফকির মতন হয়ে গেছে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর বাসিন্দারা। বন্যার পানি নেমে গেলেও কৃষি জমিতে রয়ে গেছে বালুর স্তূপ। পরশুরাম উপজেলার 11টি গ্রামের প্রায় 200 হেক্টর, ফুলগাজী উপজেলার 8 হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, পানির স্রোতে অনেক জমি গভীর হয়েছে, আবার অনেক জমি বালু জমে উঁচু হয়ে গেছে। ফসলি জমি, ফসল লাগাইছে এই জমিনে এখন বর্তমান 7 থেকে 8 ফুট মাটির তলে ধান করছিলাম আর কি। সেগুলো এখন নদী ভাঙ্গনের কারণে বালু দিয়ে ভরাট হয়ে গেছে, আর এখন চাষের উপযুক্ত নাই। কৃষকরা বলছেন, জমি প্রস্তুতের পর নতুন করে আমনের চারা রোপণ করতে প্রতি 20 শতকে অন্তত 20,000 টাকা খরচ হবে, যা তাদের কাছে নেই। এই বালিগুলা জমি সৃষ্টি করতে আগামী 3 থেকে 4 বছর সময় লাগবে। তার মধ্যে যে আমরা কিভাবে চলবো বা এই এলাকার জনগণ কিভাবে চলবে, এটা একমাত্র আল্লাহ পাক জানে। বউ বাচ্চা যা আছে যা এগুলো না খাই মরবে। তো আমি ওদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে বল, খাইতে পারবি নাহলে না খাইতে পারবি না, এইটাই অনুযায়ী। আর কি অনুযায়ী আমার যদি সরকার যদি দয়া করে এই এলাকার বাসীর লাই বা আমার লাই সবার লাই যদি দয়া করে, এটা পাবো না পাবো না। কৃষি বিভাগ জানিয়েছে, পলি জমা জমিতে রবি শস্যের ফলন ভালো হবে। এ ব্যাপারে কৃষকদের নানা পরামর্শ দেয়া হবে। যে এলাকাগুলোতে বালুতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা সরেজমিনে যে কৃষকদের কি ফসল করতে পারে সে বিষয়ে আমরা পরামর্শ প্রদান করতেছি এবং তাদেরকে আমরা সহায়তা করব। আর জেলা প্রশাসন বলছে, বীজ ও সার সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের সহায়তা করা হবে। কৃষি মন্ত্রণালয়কে জানিয়েছি যাতে আমাদের কৃষকদের পর্যাপ্ত এই রবি শস্যের জন্য তাদের যে জমিগুলো যেভাবে এখন যে অবস্থায় আছে, তাতে কিন্তু তারা বীজ পেলে তারা কিন্তু চাষাবাদ করতে পারে। ধানের চারা কিন্তু রোপণ করার জন্য নিয়ে আসা হচ্ছে। হয়তো আর আগামী 1 সপ্তাহের মধ্যেও যদি এগুলো লাগানো যায়, তাহলে হয়তো আমরা মনে করি কৃষকরা তাদের ক্ষতি থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। জমি চাষযোগ্য করে তুলতে সরকারি সহায়তা চান প্রান্তিক কৃষকরা। দীপ্ত বার্তা কক্ষ। জলাবদ্ধ জায়গায় ভাসমান পদ্ধতিতে লাউ চাষ করে সফল হয়েছেন ঠাকুরগাঁওয়ের রুবেল ইসলাম।
বর্ষাকালে সাময়িক পরিত্যক্ত জায়গায় সবজি উৎপাদন করে নিজে লাভবান হওয়ার পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করছেন এই কৃষি উদ্যোক্তা। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে টাঙ্গন ব্যারেজ। এখানকার বিলে ৩৩% জমির ওপর ভাসমান লাউ চাষ করছেন কৃষি উদ্যোক্তা রুবেল ইসলাম। চারা রোপণের ৫০ থেকে ৬০ দিনের মাথায় ফলন পেতে শুরু করেছেন তিনি। বাঁশের খুঁটির মাচায় ঝুলছে সারি সারি লাউ। ২১০টার মতন গাছ আছে, ৩০+ খরচ হয়েছে। আশা করা যায় যে এখান থেকে আমি মনে করেন যে ৭০-৮০ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো। ইউটিউবে ভিডিও দেখে ঠাকুরগাঁওয়ের এই যুবক বাড়ির পাশে গড়ে তুলেছেন বিভিন্ন সবজি চারা উৎপাদনের নার্সারি। হাজার হাজার একর জমি এখানে আমাদের পানিতে এই ৪ মাস পানিতে ডুবে থাকে। তো এই জমিগুলোতে আমরা আবাদ পানি করতে পারতাম যদি সরকারি কর্মকর্তারা যদি আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করতে। রুবেলের এই সফলতা প্রতিবেশীদের মাঝে আগ্রহ তৈরি করছে। আসলে এই লাউটা আপনার অর্গানিক্স, এর কোনো সার দেয়নি, আপনার গোবর টোবর দিয়ে আবাদ করছে, বুঝছেন, খুব ভালো। আমি আরও 2-3 দিন নিছি, এটা স্বাদটাও একটু ভিন্ন রকম। পড়ে থাকা জমির মধ্যে এটা ভালো উদ্যোগ। আমিও এরকম চাষাবাদ করার জন্য আশাবাদী, ওই জন্য আমি দেখতে আসি। ভাসমান লাউ চাষের পদ্ধতি সাময়িক পরিত্যক্ত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে। দীপ্ত, বার্তাকক্ষ। প্রতিদিন ডেঙ্গুতে ৫ শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ১৫ দিনেই মারা গেছেন ২৪ জন। রাজধানী এবং রাজধানীর বাইরের রোগীরা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর আগামী কয়েক সপ্তাহে মশার বিস্তার বাড়বে। তাই এখনই রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত পর্যায়ে সচেতন হতে হবে। ৮ মাসের অন্তঃসত্ত্বা কাঁকন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৩ দিন ধরে। তার ৩ বছরের একটি ছেলে রয়েছে। এই অবস্থায় শঙ্কিত পরিবারের সদস্যরা। ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে, তাদের সাধ্যমতো চেষ্টা করতেছে, সব কিছুর ব্যাপারে সব টেস্ট দিচ্ছে, তারা অবজারভেশনে আছে, বারবার আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে এটা করতে হবে, এইভাবে চলতে হবে, আমরা সেভাবে চলতেছি। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভোলার মোহাম্মদ তামিম। তার প্লাটিলেট কমে গেছে। ভোলা থেকে ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না, এর কারণে আমরা সোহরাওয়ার্দী হাসপাতাল আসছিলাম। বলছে হবে না, এখানে ট্রিটমেন্ট হবে না, মানে ট্রিটমেন্ট নাই। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, গোরান, মুগদা ও শুক্রাবাদ সহ অনেক এলাকার বাসিন্দারা আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে সামনের কয়েক সপ্তাহ এডিস মশা বাড়বে, তাই এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। গত কয়েকদিন ধরে ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে। এই এডিস মশা 15 থেকে 20 দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে। এখনই যদি আমরা ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে করতে না পারি, তাহলে এই মশাগুলো 20 দিন পরে বেশ ভালোই রোগ ছড়াবে। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি ব্যক্তি পর্যায়ের উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন এই বিশেষজ্ঞ। এখন যদি মহল্লাবাসী সিটি কর্পোরেশনের দিকে না তাকিয়ে বা গ্রামে বা ধরেন মিউনিসিপ্যালিটিতে নিজেরা, এটা হচ্ছে যে মশার যে জায়গা যেখানে প্রজনন হতে পারে সেই জায়গাটা নষ্ট করা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে গত 9 মাসে শতাধিক মানুষ মারা গিয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের নানা দিক ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন আলোকচিত্রীরা। সে সময়ের কিছু আলোকচিত্র নিয়ে রাজধানীর পান্থপথের দৃক পাঠ ভবনে চলছে প্রদর্শনী, যার নাম দেয়া হয়েছে বুক পেতেছি গুলিকর। এটি চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি দেয়ালে বিভীষিকাময় সে সময়ের স্মৃতির চিত্র জ্বলজ্বল করছে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নৃশংস হামলা, হত্যা, ধ্বংসযজ্ঞ কোনো কিছুই বাদ পড়েনি। ছবিগুলো যে কাউকে ফিরিয়ে নিয়ে যাবে জুলাইয়ের সেই উত্তাল সময়ে। ছবিতে ধরা দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা মুহূর্ত, যা পরিণত হয়েছে প্রতিবাদী আখ্যানে। আন্দোলনে যে লাখো ছাত্র জনতা ঘর থেকে মাঠে নেমে এসেছে, স্বৈরাচারের পতনে জীবন বাজি রেখেছেন, তাও ফুটে উঠেছে। নিরীহ মানুষের ওপর গুলি চালানোর মতো বর্বর পুলিশি অ্যাকশনের চিত্রও স্পষ্ট। এটা আসলে মনে হয় পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের কাছে এই ছবিগুলো আসলে অনেক কিছু ম্যাটার করে। খারাপ লাগতেছে এসে,
ফুটেজ, অনেক ছবি দেখার পরে আরো বেশি ইমোশনাল লাগতেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত নানা মুহূর্তের ছবি নিয়ে দৃকের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুক পেতেছি গুলিকর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর পান্থপথে দৃক পাঠ ভবনে গত ৬ সেপ্টেম্বর শুরু হয় এই আয়োজন। চেষ্টা করেছি এই গল্পটা যখন দেখবে দর্শক যাতে সে পুরো জার্নিটা পায়। গণ আন্দোলনের এই ১ মাসের যে অভিজ্ঞতাটা সেটাই এই প্রদর্শনীতে তুলে আনা হয়েছে। আমাদের সরকার তো সারাক্ষণই অস্বীকার করে এটা হয়নি, এই জিনিসগুলি, এই দলিলগুলি দেয়ালে থাকার কারণে তাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে বলা যায় আসলেই হয়েছিল। আলোকচিত্র প্রদর্শনীতে ৪১ জন আলোকচিত্রীর জুলাই গণ অভ্যুত্থানের ১৩৫টি আলোকচিত্র এবং 9টি ভিডিও স্ক্রিন গ্র্যাব প্রদর্শিত হচ্ছে। ভয়ানক সে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছিলেন আলোকচিত্রীরা। যে ধরনের অভিজ্ঞতা হলো এবার, এই অভিজ্ঞতাটা আসলে মানে আমার গত ১০-১২ বছরের কেরিয়ার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি। এটা আসলে অনেক দিনই আমাদের সহকর্মী যারা এটাই কাভার করেছেন ওদের অনেক দিন ধরে একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে আমার কাছে মনে হয়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভুল এবং অগ্রহণযোগ্য তথ্য দিয়েছেন খামেনি। এর আগে সোমবার ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। এসব দেশের মুসলমানদের প্রতি যদি ইরান অমনোযোগী হয়ে পড়ে তাহলে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন খামেনি। টাইফুন বেবিনকার আঘাতে ফিলিপিন্সের ৬ জনের প্রাণ গেছে। এর আগে ঘন্টায় ১৫১ কিলোমিটার গতিতে টাইফুন বেবিনকার আঘাতে লণ্ডভণ্ড হয় চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাই। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়। বন্ধ রাখা হয় বেশ কিছু রেলওয়ে সেবা। গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশের ক্যাটাগরি ৪ মাত্রার সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। এর আগে ইয়াগি ফিলিপিন্সে তাণ্ডব চালায়। চীন থেকে ঝড়টি ভিয়েতনাম ও মিয়ানমারে আঘাত হানে। এদিকে টানা ভারী বৃষ্টিতে মধ্য ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিভিন্ন দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ জন। নতুন ফরম্যাটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে খেলবে ৩৬টি দল। প্রথম দিনই হবে ৬টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে এবার দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ফরম্যাটও বদলানো হয়েছে। আগে ৩২টি দল নিয়ে ৮টি গ্রুপে ভাগ হয়ে খেললেও এবার খেলবে ৩৬টি দল। থাকছে না কোনো গ্রুপ পর্ব, খেলা হবে রাউন্ড রবিন ফরম্যাটে। প্রথম রাউন্ডে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে ভিন্ন ৮ দলের বিপক্ষে। প্রতিপক্ষ বাছাইয়ে 9টি করে দল নিয়ে 4টি গ্রুপ তৈরি করা হয়। বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে নেওয়া হয় 2টি দল। একই দেশের 2টি ক্লাব প্রথম পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না এবং একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ 2টি ক্লাবের বিপক্ষে খেলবে। 8 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দল সরাসরি শেষ 16 টিকিট পাবে। বাকি 8টি নির্বাচন হবে প্লে অফ খেলার মাধ্যমে। 2025 সালের 31 মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এবারের আসরের প্রথম দিনেই মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফল আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জার্মানির স্টুটগার্ট। আরেক ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে 2 দল মুখোমুখি হয়েছে 4 বার, প্রত্যেকে জিতেছে 2টি করে ম্যাচ। এছাড়া জার্মানির বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগ্রেব আর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা খেলবে সুইস ক্লাব ইয়াং বয়েজের সাথে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।